the lecture on hypothesis testing. So as usual আমরা কিছু এক্সাম্পল দেখব প্রথমে, তারপর আমরা অ্যাকচুয়াল কন্টেন্টে যাব। সাপোজ বিপ্লব, রাজি তিনজন রুমমেট। প্রতিদিন এদের কাউকে না কাউকে রুম ক্লিন করতে হয়, বা রুমটা কে ক্লিন করবে। সো তারা হচ্ছে একটা লটারির আয়োজন করছে। সাপোজ হচ্ছে আপনার একটা জারের মধ্যে হচ্ছে তিনজনেরই নাম থাকবে। তো যেই দিন যে যার নাম উঠবে র্যান্ডমলি, মানে কেউ একজন হচ্ছে এখান থেকে আপনার র্যান্ডমলি পিক করবে একটা নাম বা একটা কাগজ। তো যার নাম উঠবে সেই হচ্ছে ওই দিন আপনার রুমটা পিক করবে। তো এখন প্রবাবিলিটি অফ বিরাজ কত, মানে কোন একটা স্পেসিফিক দিনে বিরাজের হচ্ছে রুম ক্লিন করার চান্স কত। যেহেতু আমাদের টোটাল 3টা নামই আছে, তার মধ্যে থেকে আমি র্যান্ডমলি একটা নাম তুলতেছি। সো ওর চান্স হচ্ছে 1/3। আর ওর হচ্ছে রুম ক্লিন না করার চান্স কত। টোটাল রুম ক্লিন করার চান্স যদি হয় 1/3, আর টোটাল প্রবাবিলিটি তো আমাদের 1 জানি। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে ওর রুম ক্লিন না করার চান্স, দ্যাট মিনস 2/3। সো এটা হচ্ছে আপনার অন এ স্পেসিফিক ডে, যে কোনো একটা দিনে। এখন সাপোজ বিরাজ হচ্ছে টানা 3 দিন ওর নাম উঠলো না, দ্যাট মিনস ও টানা 3 দিন হচ্ছে ওর রুম পরিষ্কার করা লাগলো না, এইটার প্রবাবিলিটি কত। সো একদিনে রুম ক্লিন না করার প্রবাবিলিটি যদি হয় আপনার 2/3, দ্যাট মিনস ওর টানা 3 দিন রুম না ক্লিন করার প্রবাবিলিটি হচ্ছে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3, which will be equal to 8/27, equal to 0.2967 or something এরকম কিছু একটা হবে, which is roughly equal to 29.67%. সো এটা কিন্তু আপনার পসিবল, যেহেতু মাত্র 3জনের নামই আছে। সো এরকম কিন্তু আপনার হইতে পারে যে টানা 3 দিন ওর নাম উঠলো না। বাট আপনার সাপোজ টানা 12 দিন নাম না ওঠার প্রবাবিলিটি কত। দ্যাট মিনস তখন হচ্ছে আপনার 2/3 ইন্টু 2/3 এরকম করে আমাদের 12 বার গুণ করতে হবে 2/3, হুইচ ইজ অ্যাকচুয়ালি আপনার 2/3 টু দি পাওয়ার 12। সো এটা হবে হচ্ছে 0.0077, which is equal to আপনার 0.77%. So that means আপনার এই নাম পিক করার বিষয়টা যদি আপনার র্যান্ডম হয়, টোটালি যদি আপনার র্যান্ডমলি, ধরেন এখানে আপনার কোনো 2 নাম্বারই হচ্ছে না, 3টা নামই আছে, আপনার জাস্ট যে কেউ একজন র্যান্ডমলি পিক করতেছে। যদি এরকম র্যান্ডমলি পিক করি, তাহলে আমরা দেখলাম যে টানা হচ্ছে 3 দিন বিরাজের নাম না উঠার প্রবাবিলিটি হচ্ছে আপনার 29.67%, এবং টানা 12 দিন আপনার নাম না ওঠার প্রবাবিলিটি হচ্ছে 0.77%। সো এখন আপনার যদি ইনিশিয়াল হাইপোথিসিস হয়, যে এটা আপনার সাপোজ হচ্ছে ইনিশিয়াল হাইপোথিসিস, যে এই যে আপনার একটা সিস্টেম করা হয়েছে যে আপনার র্যান্ডমলি যার নাম উঠবে তারই হচ্ছে রুমটা ক্লিন করতে হবে। সো এই বিষয়টা যদি আসলেই র্যান্ডম হয়, মানে এখানে কারোর কোনো আলাদা কোনো আপনার ইনফ্লুয়েন্স না থাকে, তাহলে হচ্ছে আপনার টানা 3 দিন নাম না ওঠার চান্স হচ্ছে 29.67%, আর টানা 12 দিন না ওঠার চান্স হচ্ছে 0.77%, যেটা খুবই কম, মানে একদম নাই বললেই চলে। সো এমন যদি কখনো হয় যে সাপোজ টানা 12 দিন বিরাজের নাম আপনার এই জার থেকে উঠলো না, সো তখন কিন্তু আমরা আমাদের যে ইনিশিয়াল হাইপোথিসিসটা ছিল যে এই নাম পিক করার সিস্টেমটা র্যান্ডম, এটা কিন্তু আমাদের টিকতেছে না। কারণ হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে এটা যদি আমাদের র্যান্ডম হইতো, তাইলে টানা 3 দিন ও হচ্ছে ওর নাম নাই আসতে পারতো, কিন্তু টানা 12 দিন নাম না আসে, এটা কিন্তু আপনার সন্দেহজনক। দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি সত্যি না, এটা র্যান্ডম না, এখানে কারোর না কারোর ইনফ্লুয়েন্স আছে। হয়তো বিরাজ হচ্ছে আপনার ওর নাম না লিখে এখানে অন্য কারোর নাম লিখে দিচ্ছে, দ্যাটস ওয়াই, বা যে কোনো একটা ইনফ্লুয়েন্স করতেছে এখানে, র্যান্ডম না অ্যাটলিস্ট। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে ধরেন আমরা এরকম একটা ডায়াগনস্টিক টেস্ট বের করলাম, যেই ডায়াগনস্টিক টেস্টে হচ্ছে আপনার অ্যাকুরেট রেজাল্ট দেওয়া হচ্ছে। ধরেন কোন একটা ডিজিজ, যে কোনো একটা ডিজিজ, আপনার অ্যাকুরেসি হচ্ছে সে 99%, এবং এটা আমরা কোন জানি যে এটা অ্যাকুরেসি 99%, সামহাও আমরা এটা জানি। কিভাবে জানি এটা ইম্পর্টেন্ট না, বাট সামহাও আমরা জানি যে আমাদের যে টেস্টটা আছে এই টেস্টটার অ্যাকুরেসি 99%। এর মানে হচ্ছে যদি আমরা এই টেস্টটা 100 জনের উপর করি, তাহলে 99 জনের ক্ষেত্রেই আমরা কারেক্ট রেজাল্ট পাবো। সো তাই যদি হয়, তাহলে আপনার
Suppose we conduct test on 100 পেশেন্ট, মানে আমরা এই ডায়াগনস্টিক টেস্টটা 100 জন পেশেন্টের উপর করলাম। তাহলে আপনার এই 100 জনের মধ্যে 100 জনের ক্ষেত্রেই কারেক্ট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি কত? 99%, মানে 100 জনের মধ্যে 99 জন হয় টেস্ট রেজাল্ট রাইট হয়, বাট 100 জনের মধ্যে 100 জনের হওয়ার প্রবাবিলিটি কত? সো আমাদের অ্যাকুরেসি হচ্ছে 99%, দ্যাট মিন্স হচ্ছে 99/100। এটা হচ্ছে আপনার একটা টেস্ট রেজাল্ট, মানে একজনের যদি আমি টেস্ট করি এইটা দিয়ে, তাহলে হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি এটা। দ্যাট মিন্স আমাদের 100 জনের ক্ষেত্রেই অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার এইটা 99/100। এটা হচ্ছে আপনার 100 বার গুণ হবে 100 জনের ক্ষেত্রে। ইকুয়ালটা হবে হচ্ছে আপনার 0.3660%। তবে আপনার এই যে 100 জনের উপর টেস্ট করলাম, এর মধ্যে 99 জনের জন্য কারেক্ট অ্যান্সার এবং হচ্ছে একজনের জন্য ভুল অ্যান্সার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে, এটা আমরা কম্বিনেটরিক্স ইউজ করে চাইলে বের করতে পারি, বাট ফর নাও আমরা জাস্ট হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টটা শুধু লিখে দিই 37%। একইভাবে আপনার 100 জনের মধ্যে 98 জনের ক্ষেত্রে ভালো কারেক্ট অ্যান্সার 5%। 95 আউট অফ 100 অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3%। এই ডায়াগনোসিস টেস্টার যেটার অ্যাকুরেসি হচ্ছে 99%। সো এটা সাম কাইন্ড অফ ডায়াগনস্টিক টেস্ট। এখন কিভাবে আমরা এই 99% মেজার করছি, এটা জাস্ট আপনি মনে করেন ম্যাজিক্যালি আমরা জানি যে এটার রেজাল্ট হচ্ছে বা অ্যাকুরেসি হচ্ছে 99%। সো আমরা দেখলাম এরকম একটা টেস্ট দিয়ে যদি আমরা 100 জন পেশেন্টের মধ্যে তার মধ্যে হচ্ছে 99 জনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার পাওয়ার প্রবাবিলিটি এত, এত 100 জনের জন্য এত, 98 জনের জন্য এত, 95 জনের জন্য এত। এই ইনফরমেশন গুলো আমাদের কাছে তাহলে আমরা বের করতে পারি যদি আমরা অ্যাকুরেসিটা জানি। এখন সাপোজ আপনি এই যে রেজাল্টটা, এটা হচ্ছে আপনার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে সাপোজ। এই জন্য আপনি যেটা করলেন যে আপনি র্যান্ডমলি 50টা পেশেন্ট সিলেক্ট করলেন। সাপোজ n equal to 50 স্যাম্পল, n equal to 50 samples of patient আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করে তারপরে সবার উপর এই ডায়াগনস্টিক টেস্টটা পারফর্ম করা হলো। সবাইকে এই ডায়াগনস্টিক টেস্টটা দেওয়া হলো। এখন এই যে 50 জন স্যাম্পল ছিল, সাপোজ হচ্ছে আপনি এই 50 জন স্যাম্পলেরই অ্যাকচুয়ালি ডিজিজ আছে কিনা এটাও আপনি জানেন, যে অ্যাকচুয়ালি তার ডিজিজ আছে কিনা এটাও আপনি জানেন, জাস্ট টেস্ট করার জন্য যে আমাদের এই ডায়াগনস্টিক টেস্টটা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকুরেট। তো এই আপনার সন্দেহটা টেস্ট করার জন্য আপনি 50 জন পেশেন্ট নিয়ে যাদের সব ডিজিজ আছে কিনা আপনি একদম শিওর, তাদের স্যাম্পল নিয়ে আপনি তাদের উপর ডায়াগনস্টিক টেস্টটা করলেন। করার পর দেখলেন যে আপনি যে 50টা স্যাম্পল নিচ্ছেন এর মধ্যে হচ্ছে 95%-এর ক্ষেত্রে আপনার কারেক্ট রেজাল্ট দিচ্ছে আপনার ডায়াগনস্টিক টেস্টটা। সো 95% অ্যাকুরেট। এটা হচ্ছে আপনার স্যাম্পলের উপর। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমাদের যেই আপনার ডায়াগনস্টিক টেস্টটা, যেটাতে আমরা দাবি করতেছিলাম যে এই টেস্টের অ্যাকুরেসি 99%, যেটা আমাদের দাবি ছিল বা তাদের দাবি ছিল, সেই টেস্টটা আমরা হচ্ছে র্যান্ডমলি 50 জনের উপর করে দেখলাম যে আমাদের অ্যাকুরেসি আসতেছে বা এটার অ্যাকুরেট আসতেছে অনলি 95% অফ দ্য টাইম। সো এখন আমাদের এই ইনিশিয়াল হাইপোথিসিস, এটা তো আমাদের ইনিশিয়াল হাইপোথিসিস বা এটা আমাদের ইনিশিয়াল ক্লেম ছিল যে আমাদের টেস্টটা 99% অ্যাকুরেট। সো আমরা একটু আগে দেখছি যে এইটা যদি আমাদের ইনিশিয়াল হাইপোথিসিস যদি 99% অ্যাকুরেট হয়, তাহলে 100 জনের মধ্যে 95 জন অথবা 95% অ্যাকুরেসি পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে মাত্র 0.3%। এটা আমরা কিন্তু একটু আগে ক্যালকুলেট করে দেখছি। সো দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল হাইপোথিসিস বা এই ক্লেমটা যদি সত্যি হয়, তাহলে আমাদের স্যাম্পল বা এভিডেন্স থেকে এই রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা অনেক কম, মাত্র 0.3%। সো দ্যাট মিনস আমাদের এই ইনিশিয়াল হাইপোথিসিসটা একটু সমস্যা আছে, মানে এই ইনিশিয়াল হাইপোথিসিসের পক্ষে আমরা কিন্তু স্যাম্পল থেকে এনাফ এভিডেন্স পাচ্ছি না। সো উই ক্যান সে লাইক দিস দ্যাট we
do not have enough evidence enough evidence in support of the claim. Support of the claim. দ্যাট মিনস আরেকবার সামারি করি ব্যাপারটা, ফ্লোটা আপনাদের একটু বুঝতে হবে যে আমাদের এই ডায়াগনোসিস টেস্টটা যারা ক্রিয়েট করেছিল তারা ক্লেম করতেছিল যে তাদের টেস্টটা 99% অ্যাকুরেট। এখন তাদের ক্লেম বা ইনিশিয়াল তাদের যে হাইপোথিসিস এইটা যদি সত্যি হয়, আমরা দেখলাম যে এইটা যদি সত্যি হয় তাহলে আমরা যদি র্যান্ডমলি 100 জনের উপর টেস্টটা করি তাহলে আমাদের প্রবাবিলিটির সূত্র অনুযায়ী আমাদের এই 100 জনের মধ্যে 100 জনেরই হচ্ছে রেজাল্ট অ্যাকুরেট আসার প্রবাবিলিটি এই যে আপনার 0.3660 আর হচ্ছে আপনার 36.60%। আবার 100 জনের মধ্যে 99 জনের হচ্ছে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি 37%। 100 জনের মধ্যে 98 জনের বা 98% অ্যাকুরেট হওয়ার প্রবাবিলিটি 18.5%। আর 100 জনের মধ্যে 95 অথবা 95% অ্যাকুরেট হওয়ার প্রবাবিলিটি 0.3%। সো আমরা এই টেস্টটাকে, এটা আমরা থিওরিটিক্যালি তো আমরা দেখলাম। তো এই টেস্টটাকে আমরা ক্লেম করার জন্য আমরা র্যান্ডমলি 50 জন পেশেন্ট যাদেরকে আমরা চিনি জানি বা তাদের অসুখ আছে কি নাই আগেও সেটা আমরা জানি, এরকম 50 জন পেশেন্টকে আমরা নিছি, নিয়ে তাদের উপর ডায়াগনস্টিক টেস্টটা করছি। টেস্ট করে আমরা দেখলাম যে এই 50 জনের মধ্যে 95%-এর ক্ষেত্রে কারেক্ট রেজাল্ট ডায়াগনোসিস টেস্টটা 5 জনের ক্ষেত্রে দেয়নি। খুবই ভালো কথা। তার মানে কি যে আমরা একটু আগেই দেখছি যে হাইপোথিসিস যদি সত্যি হতো তাহলে 95% অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা অনেক কম। বাট আমরা তো এভিডেন্স পাইছি যে মাত্র 95% অ্যাকুরেট, দ্যাট মিনস এটার প্রবাবিলিটি অনেক কম। এইটা সত্যি হইলে, ক্লেইম বা হাইপোথিসিস সত্যি হলে এইটার প্রবাবিলিটি অনেক কম। বাট এটা তো আমরা অলরেডি এভিডেন্স পাইছি। যেহেতু আমরা এটার এভিডেন্স পাইছি দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ক্লেইমটা হচ্ছে হয়তো সত্যি না। সো মানে ক্লেইমের পক্ষে কিন্তু আমরা এনাফ এভিডেন্স পাচ্ছি না, আমরা এনাফ এভিডেন্স পাচ্ছি যে ক্লেইমটা আসলে সত্যি না, কারণ সত্যি হলে তো আমাদের এত কম প্রবাবিলিটি হতো। কন্টিনিউয়াসলি একটা ওয়ার্ড ইউজ করতেছি যে আমাদের হাইপোথিসিস। সো অ্যাকচুয়ালি আমাদের হাইপোথিসিসটা কি জিনিস সেটা একটু দেখি। তো সাপোজ আপনার একটা ওষুধ কোম্পানি আছে। সো সেই ওষুধ কোম্পানি হচ্ছে আপনার সিরাপ ম্যানুফ্যাকচার করতেছে। সাপোজ প্রত্যেকটা বোতলে হচ্ছে আপনার 250 ml করে সিরাপ বা লিকুইড আছে অন অ্যাভারেজ। দ্যাট মিনস প্রত্যেকটা বোতলে যে এক্স্যাক্টলি আপনার 250 থাকবে তা তো না, হয়তো কোনোটাতে 249.5, কোনোটাতে 250.5, বাট অন অ্যাভারেজ হচ্ছে আপনার 250 ml করে। মানে ওদের যে মেশিনটা আছে ওরা হচ্ছে প্রত্যেকটা মেশিনে এই অ্যামাউন্টের সিরাপ হচ্ছে আপনার ডিসপেন্স করতেছে। এখন আপনার সাডেনলি সন্দেহ হলো যে হয়তো 250 ml করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বোতলে যাচ্ছে না, হয়তো এর থেকে অনেক একটু কম আসতেছে। তো আপনার জাস্ট অথবা আপনি জাস্ট সিম্পলি কোয়ালিটি কন্ট্রোলের জন্য এই চিন্তাটা করলেন যে আসলে কি কম আসতেছে না বেশি আসতেছে জিনিসটা দেখার জন্য। সো আপনি যেটা করলেন যে সো ইউ টেক স্যাম্পল অফ সে 100 বোতল found average amount of 247 milliliter. তো দ্যাট মিনস আপনি 100টা বোতল চেক করলেন, সিরাপের বোতল হচ্ছে আপনি চেক করলেন, ওষুধের বোতল চেক করলেন এবং সবগুলার টোটাল অ্যামাউন্ট মেজার করে অ্যাভারেজ বের করলেন। তারপর দেখলেন যে অন অ্যাভারেজ 247 মিলিলিটার সিরাপ পাওয়া যাচ্ছে। সো এরকম একটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি আপনার এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি সত্যি কি সিগনিফিকেন্ট কিনা এটা পরের কথা, বাট এখান থেকে আমরা দেখবো হচ্ছে আমাদের হাইপোথিসিসটা কিভাবে আমরা লিখবো। সো হাইপোথিসিসের ক্ষেত্রে আমাদের নরমালি দুইটা হাইপোথিসিস থাকে। একটাকে আমরা বলি হচ্ছে নাল হাইপোথিসিস, আরেকটাকে আমরা বলি হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট আর নাল হাইপোথিসিসকে আমরা নরমালি হচ্ছে এইচ নট দিয়ে প্রকাশ করি, জিরো, এটাকে বলা হচ্ছে আপনার এইচ নট। আর অল্টারনেট হাইপোথিসিসটাকে নরমালি হচ্ছে আমরা এইচ ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, এ ফর অল্টারনেট। তো এখন আসেন যে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিসটা কি।
নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের সিম্পলি ইনিশিয়াল যে ক্লেমটা করি বা যেই ক্লেমটাকে আমরা টেস্ট করি বা যেই জিনিসটা আপনার স্বতঃসিদ্ধ, মানে আপনি নর্মালি জানেন যে এটাই নর্মালি যে আপনার যে জিনিসটা প্রচলিত আছে বা যে জিনিসটাকে আপনার সন্দেহ হচ্ছে, যে জিনিসটাকে আপনি টেস্ট করবেন। So আমাদের এই যে সিনারিওটা আছে, এখানে আমাদের একটা ক্লেম বা স্বতঃসিদ্ধ একটা যে বিষয় হচ্ছে যে নর্মালি আপনার এই যে সিরাপের বোতলগুলো বানায় ওষুধ কোম্পানিটা, ওদের হচ্ছে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ লিকুইড থাকে হচ্ছে 250 ml। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্লেম এবং এইটাই হবে হচ্ছে আমাদের হাইপোথিসিস, নাল হাইপোথিসিস। যে এখানে আমরা লিখতে পারি যে মিউ ইকুয়াল টু 250 ml। যে আমাদের ইনিশিয়াল ক্লেম বা নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যামাউন্ট অফ লিকুইড ইন ইচ বটল ইজ 50 ml। এবং দেখেন আমরা হাইপোথিসিসটা সবসময় পপুলেশন প্যারামিটার দিয়ে লিখি, আমরা কিন্তু এখানে এক্স বার লিখতেছি না। মানে দ্যাট মিনস হাইপোথিসিসটা আমরা সবসময় লিখবো হচ্ছে পপুলেশন প্যারামিটারে, population parameters, not sample statistics, not x bar. সো এটা একটু মাথায় রাখবেন, জাস্ট কনভেনশন এটা যে আমরা লেখার সময় এটা অবশ্যই পপুলেশন প্যারামিটার মিউ মিউ দিব। সো এখানে যদি আপনার প্রপোর্শন থাকতো তাহলে আমরা কি দিতাম, বা যেহেতু এখানে আমরা অ্যাভারেজ অ্যামাউন্ট অফ লিকুইডস আমরা মিউ দিচ্ছি এবং ক্লেম হচ্ছে এটা হচ্ছে আমাদের 250 হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে সিম্পলি আপনার এইটার অপোজিট কিছু একটা। দ্যাট মিনস আমি যদি আপনাকে বলি অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে এত, দ্যাট মিনস মিউ ইকুয়াল টু 250 ml। সো এর অপোজিট কি হবে? যদি সমান না হয় তাহলে কি হতে পারে? আইদার এর থেকে ছোট হবে অর এর থেকে বড় হবে। সো আইদার অল্টারনেট হাইপোথিসিস হতে পারে সিম্পলি এরকম যে মিউ নট ইকুয়াল টু 250, এইটা একটা অপশন হতে পারে। আর যেহেতু আপনি এখানে স্যাম্পল কালেক্ট করছেন এবং দেখছেন যে আপনার কম, তাহলে আপনার অল্টারনেট হাইপোথিসিস আপনি এইভাবে দিতে পারেন যে মিউ ইজ স্মলার দ্যান 250 ml। দ্যাট মিনস জাস্ট নাল হাইপোথিসিস এর অল্টারনেট কিছু একটা দিতে হবে। সো আর মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে ইকুয়াল মানে আপনার নাল হাইপোথিসিসে ইকুয়ালি থাকে মোস্ট অফ দ্য টাইম। সো এর অল্টারনেট আপনার তিনটা অপশন হয়, যে আইদার আপনার নট ইকুয়াল টু, এখন যদি আমি নট ইকুয়াল টু দিই এটা আপনার দুইটা জিনিস বোঝায়। নট ইকুয়াল টু মানে আইদার হচ্ছে মিউ ইজ গ্রেটার দ্যান 250 অর মিউ ইজ স্মলার দ্যান 250। সো একটা নট ইকুয়াল টু আমরা দুইটা একসাথে বুঝাইতে পারি। বাট আপনি যদি স্পেসিফিক হতে চান যে আমার অল্টারনেট হয় মানে আইদার 250 হবে অর 250 থেকে কম হবে, তাহলে হচ্ছে আপনি মিউ ইজ লেস দ্যান 250 ml দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বেশি হইতো, তাহলে আপনি গ্রেটার দ্যান 250 দিতে পারেন। বাট নর্মালি হচ্ছে আমরা এই তিনটা সিম্বল ইউজ করি। আইদার ইকুয়ালটা থাকে হচ্ছে আপনার নাল হাইপোথিসিসে, নট ইকুয়াল অর লেস দ্যান অর গ্রেটার দ্যান, এর মধ্যে যে কোনো একটা থাকবে হচ্ছে আপনার অল্টারনেট হাইপোথিসিসে। আরেকটা এক্সাম্পল আমরা দিই যে সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে। সো একটা ওয়েবসাইট আছে এবং সাপোজ এই ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটটার কালার প্যালেট হচ্ছে আপনার ব্লু বা ব্লু, যে কালার গুলো আছে বিভিন্ন ব্লু এর বিভিন্ন শেড, এটা দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করছেন। এবং আপনার ওয়েবসাইটে যে মান্থলি ভিজিটর আছে সেখান থেকে আপনি জানেন যে আপনার ওয়েবসাইটে অ্যাভারেজ ভিউ টাইম সে 20 মিনিটস। দ্যাট মিনস আপনার ওয়েবসাইট হয়তো আপনার কোনো ইনফরমেশনাল ওয়েবসাইট বা কিছু একটা আছে, বাট মানে ওইখানে কোনো আপনার ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে তারা হচ্ছে অন অ্যাভারেজ আপনার ওয়েবসাইটে 20 মিনিটস স্টে করে। তো এখন আপনি যেটা করলেন যে আপনার ওয়েবসাইটটাকে একটু রিডিজাইন করলেন। রিডিজাইন করে আপনার ওয়েবসাইটের কালার প্যালেটটা হচ্ছে আপনার ব্লু থেকে গ্রিনে নিয়ে গেলেন। সো গ্রিনে নিয়ে যাওয়ার পর আপনি লাস্ট সাপোজ 10 দিন বা 20 দিনের আপনার হচ্ছে ইউজারদের যে ভিজিটিং টাইমটা সেই স্যাম্পলটা আপনি নিলেন। সো স্যাম্পল নিয়ে আপনি দেখলেন যে এখন হচ্ছে আপনার অ্যাভারেজ ভিউ টাইম সাপোজ 24 মিনিটস হয়ে গেল। এই যে আপনি 24 মিনিটস পাইলেন, এটা কিন্তু আপনার পিওর বাই চান্সও হতে পারে। সাপোজ আপনি যখন এই 20 মিনিটসটা মেজার করতেছিলেন তখন হয়তো আপনার এমন কোনো ইনফরমেশন তেমন মানে ইন্টারেস্টিং কোনো ইনফরমেশন আপনার ওয়েবসাইটে ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার 20 মিনিট ধরে সবাই স্টে করতেছিল। আবার সাপোজ এটা আপনি জানুয়ারি মাসে কালেক্ট করছেন এই ডেটাটা, তারপরে আপনি ওয়েবসাইটটা রিডিজাইন করতে করতে হয়তো আপনার 6 মাস সময় লাগলো, তারপরে আবার জুন মাসে হচ্ছে আপনি আবার ডেটা কালেক্ট করছেন, সেখানে দেখলেন আপনার 24 মিনিটস।
এখন এমনও তো হতে পারে যে এটা জাস্ট পিওর র্যান্ডম একটা চান্স, যেহেতু আপনি 6 মাস পর সিম্পলি ডিফারেন্ট একটা দিনে করছেন, অথবা আপনার এত 6 মাসে আপনার ওয়েবসাইটে আরো ইনফরমেশন অ্যাড হয়েছে, so হয়তো অনেকেই ইন্টারেস্টেড এখন, সো দ্যাটস ওয়াই হয়তো আপনার বাড়ছে। জাস্ট মানে এটা যে আপনার রিডিজাইন করার জন্য যে বাড়ছে, এটা তেমন কিন্তু কোনো ইয়ে নেই, প্রুফ নেই। অথবা সিম্পলি জাস্ট র্যান্ডম হতে পারে যে আপনি এক্সাক্ট যেই সময়টাতে নিচ্ছেন ওই সময়টায় সামহাও আপনার 24 মিনিট করে দেখতেছিল, তারপরেই হয়তো আপনার 20 মিনিট নিচে চলে গেছে, তো 10 মিনিট 12 মিনিট অন অ্যাভারেজ অ্যাকচুয়ালি হয়তো আপনার 20 মিনিটই। সো এরকম কিন্তু জাস্ট আপনি বাই চান্স 24 মিনিট পাইতেই পারেন। সো এই জিনিসগুলোকে আপনাদের আমাদের সিগনিফিকেন্স টেস্ট করতে হয় বা হাইপোথিসিস আমাদের টেস্ট করতে হয়, যে অ্যাকচুয়ালি এই যে আমাদের ডিফারেন্সটা, এটা কি আসলে আপনার সিগনিফিকেন্ট কিনা, না হচ্ছে জাস্ট পিওর বাই র্যান্ডম চান্স। ওই যে আপনার প্রথম এক্সাম্পলে যে দেখাইলাম যে আপনার যদি রুম ক্লিন করার প্রত্যেকে হচ্ছে আপনার রুম ক্লিন করার চান্স হচ্ছে 1/3, না করার চান্স হচ্ছে 2/3। সো 2/3 যদি চান্স হয় না ক্লিন করার, তাহলে জাস্ট বাই পিওর লাক আপনার টানা 3 দিন রুম ক্লিন না করার চান্স হচ্ছে 29 না কত পার্সেন্ট যেন ছিল। সো ওটা কিন্তু একটা এনাফ চান্স, বাট টানা 12 দিন আপনার না করার চান্স কিন্তু অনেক কম। সো আমরা সিমিলার একটা জিনিস এখানেও আমরা টেস্ট করব যে এভারেজ ভিউ টাইম যদি আমার 20 মিনিটস হয়, তাহলে হচ্ছে আমাদের 24 মিনিট পাওয়ার প্রবাবিলিটি কত। যদি দেখি যে অনেক বেশি, তাহলে তো আমাদের এই ডিজাইনের কোনো ভ্যালিউ নেই। যে 20 মিনিট যদি আসলে সত্যি সত্যি অ্যাভারেজ হয়, তাহলে 24 মিনিট আমরা মাঝে মাঝে পেতেই পারি। বা যদি দেখি যে 20 মিনিট যদি আমাদের অ্যাকচুয়ালি হয় আর ভিউ টাইম, আর 24 মিনিট পাওয়ার চান্স যদি অনেক কম হয়, তাহলে আমরা বুঝবো যে না, তার মানে আমাদের ইনিশিয়াল যে হাইপোথিসিস 20 মিনিট এইটা মিথ্যা, বা এটা না হইতে পারে, অ্যাকচুয়ালি আমাদের ভিউ টাইম আরো বেশি। সো এনিওয়ে আমরা এই সিগনিফিকেন্স টেস্ট একটু পরে যাচ্ছি, বাট নর্মালি এই টাইপের সিচুয়েশনে আমাদের হচ্ছে সিগনিফিকেন্স টেস্ট বা হাইপোথিসিস টেস্ট করা লাগে। সো এটার জন্য প্রথম স্টেপে হচ্ছে আমাদের হাইপোথিসিস গুলো ডিফাইন করা লাগে। সো একটু আগে আমরা দেখলাম আমাদের হাইপোথিসিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আরেকটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। এবং নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের নর্মাল যে ক্লেইম গুলো বা ইনিশিয়াল যে ক্লেইম গুলো থাকে সেইটা। সো এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি আমাদের ইনফরমেশন বা ক্লেইম হচ্ছে যে আমাদের অ্যাভারেজ ভিউ টাইম মিউ ইকুয়াল টু 20 মিনিটস। সো এটা হবে হচ্ছে আমাদের ইনিশিয়াল সরি নাল হাইপোথিসিস। আর এর অল্টারনেট হবে হচ্ছে যেটা বললাম যে কোনো কিছু হতে পারে, এই জাস্ট ইকুয়াল এর অল্টারনেট যে কোনো কিছু হতে পারে। ইকুয়াল এর অল্টারনেট আছে মিউ নট ইকুয়াল টু, গ্রেটার দেন, অর লেস দেন। সো যেহেতু আমরা এখানে অলরেডি স্যাম্পল কালেক্ট করছি, করে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের টাইম বেশি, সো আমরা এখানে অল্টারনেট হাইপোথিসিস দিতে পারি হচ্ছে যে অল্টারনেট মিউ ইজ গ্রেটার দেন 24 মিনিটস। সো এভাবে আমরা হচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টের বা সিচুয়েশনে হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস গুলো সেট করি। জাস্ট মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের যে ক্লেমটা হচ্ছে ইনিশিয়ালি থাকে বা যে জিনিসটা আমরা অলরেডি জানি ন্যাচারালি যেটা সত্যি, সেটা সবসময় আপনার নাল হাইপোথিসিসে যায়। আর অল্টারনেট হচ্ছে আপনার অ্যাজ দ্য নেম সাজেস্ট জাস্ট নালের হচ্ছে অল্টারনেট কিছু একটা, যার হচ্ছে আপনার অল্টারনেট হাইপোথিসিস। আমরা যখন কোনো হাইপোথিসিস টেস্ট করব, সো অবভিয়াসলি আমাদের প্রথমে এরকম করে হাইপোথিসিস দুইটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া লাগবে যে হাইপোথিসিসটা কেমন হবে। বাট ইন জেনারেল আমরা একটা প্রসেস ফলো করতে পারি, যে প্রসেসটা হবে এরকম যে প্রথম স্টেপে হচ্ছে আমাদের এই হাইপোথিসিসটা স্টেট করতে হবে। সো উই ক্যান সে সামথিং লাইক দিস, দ্যাট স্টেপ 1 হচ্ছে আপনাকে আপনার হাইপোথিসিস গুলো কি হবে সেটা ডিসাইড করতে হবে। সো ডিসাইড, আমরা একটু আগে দেখলাম যে আমাদের দুই টাইপের হাইপোথিসিস আছে, দ্যাট মিনস আমাদের একটা নাল হাইপোথিসিস ডিফাইন করতে হবে, আর একটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস কিছু একটা ডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সিগনিফিকেন্স লেভেল ডিফাইন করা। সিগনিফিকেন্স লেভেলটা কি আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে, বাট জাস্ট ফর নাও এটুকু আপনারা একটু মাথায় রাখেন যে আমাদের স্টেপ 2 হচ্ছে সিগনিফিকেন্স লেভেলটা সেট করা। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আলফা দিয়ে। আর এটাকে নর্মালি হচ্ছে নর্মাল পসিবল ভ্যালু হচ্ছে আপনার ইউজুয়ালি এটা 0.05 অ্যান্ড 0.01। সো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার 0.05টাই ইউজ করা হয় সিগনিফিকেন্স লেভেল। আর খুব স্ট্রিক্ট কোনো রিসার্চ করতে গেলে বা স্ট্রিক্ট রেজাল্ট বের করতে গেলে 0.01টা আমরা ইউজ করি, বাট এটা পুরো ব্যাপারটা হচ্ছে আপনারা একটু পরে জানতে পারবেন। স্টেপ 3 হচ্ছে আমাদের স্যাম্পল নেওয়া এবং হচ্ছে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করা।
So it will be like sampling and calculating স্টেপ 4 এ হচ্ছে আমাদের পি ভ্যালু ক্যালকুলেট করা। এগেইন আমি জাস্ট লিখে যাচ্ছি, বাট পরের এক্সাম্পল গুলোতে আপনাদের ক্লিয়ার হবে আরো যে পি ভ্যালু বের করা। পি ভ্যালু, সো পি ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? পি ভ্যালু হচ্ছে আপনার এই যে আমরা স্যাম্পল কালেক্ট করলাম এবং স্যাম্পল কালেক্ট করে এই যে আমরা স্যাম্পল একটা স্ট্যাটিস্টিক কম্পিউট করলাম। ফর এক্সাম্পল আপনি মিন বা প্রপোর্শন এটাই ক্যালকুলেট করেন আপনার স্যাম্পলের জন্য। সো পি ভ্যালু হবে হচ্ছে যে প্রবাবিলিটি অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক, মানে যে স্যাম্পল স্ট্যাটিস্টিকটা আপনি পাইলেন সেইটা পাওয়ার প্রবাবিলিটি গিভেন দ্যাট আমাদের নাল হাইপোথিসিস ট্রু। মানে হচ্ছে আপনার আমাদের নাল হাইপোথিসিস বা ইনিশিয়াল ক্লেম যেটা সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের এই স্যাম্পল স্ট্যাটিস্টিক পাওয়ার প্রবাবিলিটি কত, এইটাকে বলা হচ্ছে আপনার পি ভ্যালু। আর স্টেপ 4 এ হচ্ছে আমরা এই ফাইনালি পি ভ্যালুর উপর, সরি স্টেপ 5, এখানে হচ্ছে আমরা আমাদের পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্ট বা কনক্লুশন টানবো। যে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইফ পি ভ্যালু is smaller than alpha, দেন আমরা বলবো যে we reject null hypothesis. সো এগেইন এক্সাম্পলের সময় আপনাদের ক্লিয়ার হবে, বাট এখনো কিন্তু আপনি একটা ধারণা করতে পারেন যে আলফা হচ্ছে আপনার সিগনিফিকেন্স লেভেল। সাপোজ হচ্ছে আমরা আলফা সেট করছি 0.05, দ্যাট মিনস 5%। সো আমরা যেটা বলতেছি যে পি ভ্যালু, পি ভ্যালুটা কি, যে আমাদের ইনিশিয়াল ক্লেম বা নাল হাইপোথিসিস যদি সত্যি হয় তাহলে এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স পাওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে আমাদের পি ভ্যালু। আমরা সিম্পলি যেটা বলতেছি যে আমাদের পি ভ্যালু বা নাল হাইপোথিসিস সত্যি হলে স্যাম্পল পাওয়া এই ভ্যালুটা পাওয়ার প্রবাবিলিটি যদি আলফার থেকেও কম হয় তাহলে আমরা বলবো যে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। মানে নাল হাইপোথিসিস যদি সত্যি হয় তাহলে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক পাওয়ার প্রবাবিলিটি তো এত কম হতে পারে না, এত কত, এক একজনের কাছে এত অনেক কিছু হতে পারে, বাট ওই একটা থ্রেশহোল্ড আমরা ডিফাইন করি হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। মানে হচ্ছে নাল হাইপোথিসিস যদি সত্যি হয় তাহলে স্যাম্পল স্ট্যাটিস্টিক পাওয়ার প্রবাবিলিটি যদি আমাদের এই সিগনিফিকেন্স লেভেলের থেকেও কম হয় তাহলে আমরা বলবো যে আমাদের নাল হাইপোথিসিসটা মিথ্যা বা উই রিজেক্ট নাল হাইপোথিসিস। বাট ইফ p ভ্যালু ইজ গ্রেটার দেন আলফা, দেন আমরা বলবো যে নাল হাইপোথিসিস যদি সত্যি হয় তাহলে তো স্যাম্পল স্ট্যাটিস্টিক আমরা এরকম পাইতেই পারি, যেহেতু প্রবাবিলিটি বেশি, মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক পাওয়ার প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে আমরা ওটা আমরা এমনিই পাইতে পারি, এমন না যে আমরা নাল হাইপোথিসিস মিথ্যা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তো তখন আমরা বলবো যে উই ফেইল রিজেক্ট নাল হাইপোথিসিস। আমরা কিছু এক্সাম্পল দেখি, আমরা একদম শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব। সো আমাদের শুরুর এক্সাম্পলটা ছিল এইটা যে আমাদের তিনজন রুমমেট ছিল এবং যারা হচ্ছে একটা সিস্টেম ক্রিয়েট করছিল যে আপনার একটা জার থেকে র্যান্ডমলি একটা নাম্বার তুলবে এবং হচ্ছে আপনার যার নাম আসবে সেই হচ্ছে আপনার রুমটা ক্লিন করবে। সো প্রবলেম যেটা হয়েছিল যে নর্মালি সব ঠিকঠাক চলতেছিল, কিন্তু টানা দেখা গেল যে একজন রুমমেট হচ্ছে টানা 12 দিন হচ্ছে ওর কোনো নাম ওঠেনি। সো তখন সবার একটু সন্দেহ হলো যে কোনো ঝামেলা আছে কিনা। তো তারা চিন্তা করলো যে র্যান্ডমলি কি এটা হচ্ছে নাকি কেউ কোনো ইনফ্লুয়েন্স করতেছে। কারণ র্যান্ডমলি যদি হইতো তাহলে তো আপনার আহ, আহ, যে কারোর হচ্ছে রুম ক্লিন না করার প্রবাবিলিটি হচ্ছে 2/3, বাট কারোর যদি ইনফ্লুয়েন্স থাকে এখানে কোনো তাহলে তো প্রবাবিলিটি একটু চেঞ্জ হবে। সো নর্মালি এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি যে ফার্স্ট একটা হাইপোথিসিস ডিফাইন করি, আমাদের স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে এরকম, মানে এখানে মেইন প্রবলেমটা কিন্তু এই র্যান্ডমনেস নিয়ে, যে এখানে আসলে র্যান্ডমলি পিক হচ্ছে মানে সবার নাম পিক হওয়ার ইকুয়াল চান্স আছে নাকি এখানে কেউ ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করতেছে। সো দ্যাট মিনস আমাদের এখানে নাল হাইপোথিসিস হচ্ছে যে এটা র্যান্ডমলি পিক হচ্ছে, মানে এখানে কেউ হচ্ছে আমাদের এই প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করতেছে না। আর যদি কেউ প্রসেসটাকে ইনফ্লুয়েন্স না করে তাহলে হচ্ছে আমাদের যে কোনো একজনের
রুম ক্লিন না করার প্রবাবিলিটি হচ্ছে 2/3। আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে আপনার অন অ্যাভারেজ আপনার প্রত্যেকে হচ্ছে দেয়ার 2/3 চান্স যে হচ্ছে আপনার কেউ মানে রুম ক্লিন করা লাগবে না। এখানে আমরা প্রপোর্শন দিতে পারি যে দেয়ার ইজ মানে 2/3 চান্স দ্যাট আপনার কোন স্পেসিফিক হচ্ছে কোনো গিভেন ডেতে রুম ক্লিন করা লাগবে না। আর অল্টারনেট যেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আপনার এই প্রপোর্শনটা 2/3 না, এখানে কেউ না কেউ ইনফ্লুয়েন্স করতেছে, সো এটা 2/3 না, এরকম কিছু একটা আর কি। সো এই হচ্ছে আমাদের আমাদের এই সিনারিওর ক্ষেত্রে নাল হাইপোথিসিস আর অল্টারনেট হাইপোথিসিস। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে সিগনিফিকেন্স লেভেলটা ডিফাইন করা। সো এখান থেকে আমরা চাইলে সিগনিফিকেন্স লেভেল সাপোজ আলফা ইকুয়াল টু ধরলাম 0.05 ধরলাম, এটা আমাদের সেকেন্ড স্টেপে হচ্ছে ঠিক করে নিতে হয় বা সেট করে নিতে হয় যে আমরা কত সিগনিফিকেন্স লেভেল ধরবো। সো স্টেপ 1 হচ্ছে আমাদের হাইপোথিসিস গুলোকে ক্লিয়ারলি ডিফাইন করা। দেন স্টেপ 3 তে হচ্ছে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক যেটা বা স্যাম্পলিং করা বা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স কালেক্ট করা। সো এখানে অ্যাকচুয়ালি স্যাম্পল যেটা দেখলাম আমরা যে লাস্ট প্রবলেমটা হচ্ছে লাস্ট 12 দিনে। তো দেখা গেল যে লাস্ট 12 দিনে কোনো একজনের নাম ওঠেইনি। সো এখানে আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক একটু নর্মালি লিখি, কোনো ম্যাথমেটিক্স না লিখি, যে এখানে আপনার 12 কনজিকিউটিভ ডেজ, যে আমি লাস্ট দেখা গেল যে আপনার 12 দিন ধরে আপনার একজনের হচ্ছে নাম আসেনি। সো এটা সাপোজ জাস্ট আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের স্যাম্পল। দেন আমাদের স্টেপ 4 এ হচ্ছে পি ভ্যালু ক্যালকুলেট করা। পি ভ্যালুটা কি? পি ভ্যালু হচ্ছে যেটা বললাম যে প্রবাবিলিটি অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক, probability of some statistic given আমাদের নাল হাইপোথিসিস ট্রু। অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিস যদি ট্রু হয় দ্যাট মিনস আমাদের নাল হাইপোথিসিস ছিল হচ্ছে যে আপনার এই রুম ক্লিন না করার প্রবাবিলিটি এটা হচ্ছে 2/3। মানে র্যান্ডমলি যদি আমি নাম পিক করি তাহলে হচ্ছে যে কোনো একজনের রুম ক্লিন না করার প্রবাবিলিটি হচ্ছে 2/3। এটা ছিল আমাদের নাল হাইপোথিসিস। সো এইটা যদি সত্যি হয় তাহলে আমরা একটু আগে দেখলাম যে এইটা যদি সত্যি হয় তাহলে টানা 12 দিন, এই যে এইখানে টানা 12 দিন হচ্ছে আপনার ওর নাম না ওঠার চান্স হচ্ছে 0.77%। 0.77%, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার 0.0077, ফ্র্যাকশনে আনলে 0.0077। সো দ্যাট মিনস আমাদের এখানে পি ভ্যালু হচ্ছে the probability of sample statistic, যেরকম টানা 12 consecutive days এ ওর নাম না ওঠার প্রবাবিলিটি হচ্ছে 0.0077। দেন হচ্ছে আমাদের এই কনক্লুশনটা না, যে আমরা কনক্লুশনে আমরা কি বলছি যে এই যে আমাদের পি ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমাদের আলফা বা সিগনিফিকেন্স লেভেলের থেকে কম, 0.05 থেকে যথেষ্ট কম। তো যেহেতু কম সেহেতু আমরা কনক্লুশন টানবো স্টেপ 5 এ গিয়ে, এটা হচ্ছে আমাদের স্টেপ 4। স্টেপ 5 এ কি হচ্ছে নরমালি আমরা কনক্লুশনটা নিই যে পি ভ্যালু যদি আপনার দেখেন, আবার একটু খেয়াল করেন আমরা এখানে কিভাবে লিখছিলাম যে পি ভ্যালু যদি আপনার আলফার থেকে কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করি। সো পি ভ্যালুটা আমাদের এখানে আলফার থেকে কম, সো দ্যাট মিনস আমরা এখানে লিখবো হচ্ছে উই রিজেক্ট নাল হাইপোথিসিস। এবং এটা কিন্তু আপনার দেখেন ইনটুইটিভ, কারণ কি, কারণ আমাদের নাল হাইপোথিসিস যদি সত্যি হয় দ্যাট মিনস র্যান্ডমলি যদি আমরা নাম পিক করি তাহলে হচ্ছে যে কোনো একজনের রুম ক্লিন না করার চান্স 2/3। এইটা যদি সত্যি হয় তাহলে এই যে একজনের 12 দিন টানা নাম আসে নাই, এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.0077, মানে অনেক কম। মানে এইটা সত্যি হলে আমাদের স্যাম্পল এইটা পাওয়ার প্রবাবিলিটি অনেক কম, বাট আমরা তো এটা পাইছি, এটা তো আমাদের এভিডেন্স আছে। সো দ্যাট মিনস আমাদের নাল হাইপোথিসিসটা মেবি সত্যি না। So that's why we are rejecting our null hypothesis based on our evidence. So এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস টেস্টিং এর আপনার ফিলোসফি বা ওভারঅল একটা প্রসেস। আবার দেখেন আমাদের এই ডায়াগনস্টিক টেস্টের যে ব্যাপারটা ছিল, এখানে আমরা যেটা করছি যে আমরা একটা ডায়াগনস্টিক টেস্ট যেটা ছিল যে 99% অ্যাকুরেট, বাট সেটাকে আমরা হচ্ছে টেস্টটাকে আমরা
ক্লেমটাকে আমরা টেস্ট করতে যাচ্ছিলাম যে টেস্টটা আদৌ সত্যি কি না। সো দ্যাট মিনস আমাদের কিছু হাইপোথিসিস দরকার। সো এগেইন আমাদের যদি কিছু হাইপোথিসিস বানাই, তাহলে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস কি হবে? নাল হাইপোথিসিস হচ্ছে সামথিং যেটা হচ্ছে ইনিশিয়ালি ক্লেম করা হয় বা যেটা অবভিয়াসলি ট্রু। সো এখানে ক্লেম ছিল হচ্ছে যে ওদের ডায়াগনস্টিক টেস্টের অ্যাকুরেসি 99%। সো দ্যাট মিনস আমাদের এখানে প্রপোর্শন হচ্ছে দিলাম 99/100, মানে 100 জনের মধ্যে 99 জনের ক্ষেত্রে টেস্টটা কারেক্ট রেজাল্ট দেয়। বাট দ্যাট মিনস আমাদের অল্টারনেট হবে হচ্ছে অল্টারনেট কিছু একটা। সাপোজ আমরা এটাকে সিম্পলি দিলাম হচ্ছে যে প্রবাবিলিটি প্রপোর্শন ইজ নট ইকুয়াল টু 99/100, মানে অ্যাকচুয়াল অ্যাকুরেসি 100 জনের মধ্যে 99 জন না। আমরা স্পেসিফিক করলাম না, কম না বেশি যে কোনো কিছু হতে পারে, সাপোজ বেশি হতে পারে কম হতে পারে, আমরা স্পেসিফিক করলাম না। এইভাবে হচ্ছে আমাদের এটা রাখলাম। দেন হচ্ছে আমরা কি করব, সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের আলফা লেভেল যেটা, সেটা বা সিগনিফিকেন্স লেভেল যেটা, সেটা সেট করব। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ধরেন 0.05 ধরলাম, 0.01ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য ভ্যালু আপনারা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ট্রেডিশনালি হচ্ছে আমরা এটা ধরি। দেন হচ্ছে আমাদের স্যাম্পল কালেক্ট করা লাগবে। সো আমরা কিন্তু অলরেডি স্যাম্পল কালেক্ট করছি, যে আমরা 50 জনের স্যাম্পল নিছি, নিয়ে আমরা দেখলাম যে 95% অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। সো আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক হচ্ছে প্রপোর্শনটা হচ্ছে এখানে পি হ্যাট দিয়ে লিখে, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক বা স্যাম্পলের প্রপোর্শন হচ্ছে 95 জনের মধ্যে 100 জন হচ্ছে আমাদের স্যাম্পল। দেন হচ্ছে আমাদের পি ভ্যালু ক্যালকুলেট করতে হবে, যে আপনার সরি আমাদের স্যাম্পল ছিল হচ্ছে 95 জন, 95 জন, 100 জনের মধ্যে 95 জন, সেখানে অ্যাকচুয়ালি 95 হবে, 95। দেন হচ্ছে আমাদের পি ভ্যালু, পি ভ্যালুটা কি, যে আমাদের প্রবাবিলিটি অফ দিস স্যাম্পল, মানে এই স্যাম্পল বা 95% অ্যাকুরেট হওয়ার প্রবাবিলিটি গিভেন দ্যাট নাল হাইপোথিসিস ইজ ট্রু। মানে আমাদের নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে এই রেজাল্ট বা এই স্যাম্পল রেজাল্টটা পাওয়ার প্রবাবিলিটি কত। তো এটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখছি, যে আমাদের টেস্ট অ্যাকুরেসি যদি 99% হয়, তাহলে আপনার টেস্ট রেজাল্ট বা 100 জনের মধ্যে 95 জনের ক্ষেত্রে হচ্ছে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি 0.3%। সো দ্যাট মিনস আমাদের এই পি ভ্যালু হবে হচ্ছে 0.003। আর ফাইনালি আমরা হচ্ছে আমাদের এই কনক্লুশনটা টানবো, যে যেহেতু আমাদের পি ভ্যালু ইজ স্মলার দ্যান আলফা, that we that means we reject null hypothesis। বেশি হতো তাহলে আমরা বলতাম we fail to reject null hypothesis। সো এগেইন এটা ইনটুইটিভ, যে আমাদের নাল হাইপোথিসিস যদি সত্যি হয়, তাহলে এরকম স্যাম্পল রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি আমাদের এই আলফা যেটা আমরা ধরছি সিগনিফিকেন্স লেভেল, এইটার থেকেও কম। সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে আমাদের এই যে ইনিশিয়াল ক্লেম, এইটার পক্ষে আমাদের এনাফ এভিডেন্স নাই। সো দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে উই রিজেক্ট নাল হাইপোথিসিস। সো দেখেন আমাদের আলফা বা সিগনিফিকেন্স লেভেল হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ থ্রেশহোল্ড, যে কতর নিচে গেলে আমাদের ক্লেমটাকে আমরা রিজেক্ট করব। কারণ হচ্ছে এইটা যদি সত্যি হয়, আমাদের ক্লেম যদি সত্যি হয়, দেখেন স্টিল 0.3% চান্স কিন্তু আছে, বাট এটা কিন্তু অনেক কম। এখন কত কমকে আপনি অনেক কম বলবেন? আপনার কাছে 0.3 অনেক কম মনে হতে পারে, আবার অনেকের, আবার কেউ যদি দাবি করে না 0.3 অনেক, আপনার তো এখানে কিছু বলার নেই। সো দ্যাট মিনস আপনাকে একটা থ্রেশহোল্ড ডিফাইন করে নিতে হবে, যে আমাদের থ্রেশহোল্ডটা যদি বা পি ভ্যালুটা যদি এত কম হয়, তাইলে আমরা হচ্ছে রিজেক্ট করে দিব। সো এটা হচ্ছে আমাদের সবসময় ইনিশিয়ালি সেট করতে হবে। আমরা কিন্তু পি ভ্যালু, মানে এটা হচ্ছে আপনার ইথিক্যাল কনসিডারেশন, যে আমরা পি ভ্যালু বের করার পর হচ্ছে আমরা এই আলফা সেট করব না। কারণ আপনি যদি আগে পি ভ্যালু বের করেন, তাহলে আপনি বুঝতেছেন যে পি ভ্যালু কত সেট করলে আপনার হাইপোথিসিসটাকে না হাইপোথিসিসটাকে আপনি রিজেক্ট করতে পারবেন। তো আপনার রেজাল্টটাকে বা আপনার রিসার্চটাকে আপনি ইনফ্লুয়েন্স করতেছেন। সো এই জিনিসটা আমাদের হচ্ছে সবসময় রিসার্চ করার আগেই মেথোডোলজি, মানে মেথড সেট করার সময় আলফা ভ্যালুটাকে আমাদের সেট করে নিতে হবে। ফাইনালি আমাদের এই ওয়েবসাইটের যেই বিষয়টা ছিল, এই ক্ষেত্রেও সেম। এক্ষেত্রে তো আমরা হাইপোথিসিস টেস্ট বা হাইপোথিসিস গুলো ডিফাইন করছি। সো এগেইন আমাদের দেখেন হাইপোথিসিস ডিফাইন করার পর আমাদের যেটা করতে হবে, যে একটা আলফা ভ্যালু সেট করতে হবে। সো সাপোজ আমরা আলফা ভ্যালু সেট করলাম এখানে 0.01। দেন হচ্ছে আমাদের স্যাম্পল কালেক্ট করতে হবে। সো স্যাম্পল আমরা অলরেডি কালেক্ট করছি, যে অ্যাভারেজ ভিউ টাইম আমাদের যে স্যাম্পল কালেক্ট করছি এখানে হচ্ছে 24 মিনিটস। এখানে আমাদের এক্স বার হচ্ছে 24। দেন আমাদের যেটা করতে হবে, পি ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো পি ভ্যালুটা কি, যে যদি আমাদের এই
নাল হাইপোথিসিসটা সত্যি হয়, দ্যাট মিনস আমাদের যদি এই মিউ ইকুয়াল টু 20 মিনিটস হয়, সো এরকম একটা ডিস্ট্রিবিউশন যেখানে হচ্ছে আমাদের মিন হচ্ছে 20 মিনিটস, মিউ হচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউশনের থেকে আমাদের 24 পাওয়ার প্রবাবিলিটি বা 24 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি কত। So আমাদের এই অলরেডি আপনারা জি টেবিল টি টেবিল এই বিষয়গুলো দেখছেন, তো এটা বের করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। এই রিজিয়নের প্রবাবিলিটিটা জাস্ট আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের পি। এখন এটার যদি আপনার পি ভ্যালুটা যদি এগেইন আপনার এই থ্রেশহোল্ড থেকে কম হয়, তাহলে আমরা রিজেক্ট করে দিব আমাদের নাল হাইপোথিসিস। যদি বেশি হয় তাহলে আমরা হচ্ছে বলবো যে উই ফেইল টু রিজেক্ট। সাপোজ হচ্ছে আপনার এই পি ভ্যালুটার মান হচ্ছে 0.023 এরকম কিছু একটা। সো দ্যাট মিনস আমাদের নাল হাইপোথিসিস যদি সত্যি হয়, তাহলে এরকম একটা ডিস্ট্রিবিউশন থেকে এই স্যাম্পলের অ্যাভারেজ 24 বা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এরকম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2023 অর 2.3%, যেটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড 0.01 বা 1% থেকেও বেশি। দ্যাট মিনস এইটা যদি সত্যি হয়, এই স্যাম্পল পাওয়ার প্রবাবিলিটি থ্রেশহোল্ড থেকে বেশি, দ্যাট মিনস প্রবাবিলিটি এনাফ আছে, সো আমাদের এইটা সত্যি। সো দ্যাট মিনস আমরা বলবো হচ্ছে উই ফেইল টু রিজেক্ট নাও হাইপোথিসিস। সো এগেইন আমি সাজেস্ট করবো আপনারা পুরো রেজাল্ট গুলো একটু আবার নিজের মনে মনে চিন্তা করতে, জাস্ট হাইপোথিসিস টেস্টিং এর হোল ফিলোসফিটা বুঝতে। একটা জিনিস যেটা দেখার বিষয় যে দেখেন আমরা হচ্ছে ইনিশিয়ালি আমাদের যে নাল হাইপোথিসিসটা ছিল যে এইচ নট, এটা আমাদের নাল হাইপোথিসিস ছিল, এবং আমরা টেস্ট করলাম যে এই হাইপোথিসিসটা যদি সত্যি হয়, তাহলে এই যে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক এইটা পাওয়ার প্রবাবিলিটি কত। এটা পাওয়ার প্রবাবিলিটি যদি আমাদের স্পেসিফিক একটা থ্রেশহোল্ড যেমন হচ্ছে আলফা এইটার থেকেও কম হয়, তাহলে হচ্ছে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিচ্ছি। জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে যে নাল হাইপোথিসিস যদি সত্যি হয়, স্টিল কিন্তু আমাদের এই 24 পাওয়ার প্রবাবিলিটি আছে। এটা আলফার থেকে অনেক কম, 0.001 থেকে কম, স্টিল কিন্তু আছে। সো এরকম কিন্তু আমাদের সিচুয়েশন হতে পারে যে এটা আসলে সত্যিই ছিল, কিন্তু আমরা জাস্ট বিকজ আমাদের স্যাম্পল এটা পাওয়ার প্রবাবিলিটি অনেক কম, আমরা ওটাকে রিজেক্ট করে দিচ্ছি। কারণ এখানে তো একদম 0% না। এটা যদি আমাদের সত্যি হয় নাল হাইপোথিসিস 24 আমরা পাইতে পারি, চান্স হচ্ছে 2.3%, যেটা হচ্ছে অনেক কম, বাট স্টিল কিছু তো আছে। তো যখন আমাদের এই প্রসেসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের নাল হাইপোথিসটাকে রিজেক্ট করে দিলাম, স্টিল কিন্তু কিছুটা চান্স আছে যে আমাদের রেজাল্টটা ভুল। সো এটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এই হাইপোথিসিস টেস্টিং বা সিগনিফিকেন্স টেস্টিং এর দুইটা ইরর হতে পারে। যেমন আমি ইররটাকে এভাবে লিখতেছি যে একটা জিনিস হচ্ছে আপনার যেটা ইন রিয়ালিটিতে আছে, মানে যেটা হচ্ছে আমাদের সত্যি, আরেকটা হচ্ছে আমাদের কনক্লুশন। তো ইন রিয়ালিটিতে হচ্ছে আপনাদের এরকম একটা হতে পারে যে আপনার নাল হাইপোথিসিস হচ্ছে ট্রু, অর আপনার নাল হাইপোথিসিস হতে পারে ফলস রিয়ালিটিতে। এই দুটা ছাড়া তার কিছু হবে না। আর আমাদের কনক্লুশনে হচ্ছে আইদার আমরা নাল হাইপোথিসিসকে সত্যি ধরতে পারি, সত্যি হিসেবে কনক্লুড করতে পারি, অর হচ্ছে আমরা আমাদের নাল হাইপোথিসিসকে ফলস হিসেবে কনক্লুড করতে পারি। তো দেখেন যখন হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি সত্যি এন্ড আমাদের কনক্লুশনেও নাল হাইপোথিসিসকে আমরা সত্যি বলতেছি, দ্যাট মিনস উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, সো দ্যাট মিনস এটা আমাদের কারেক্ট। তো এই কনক্লুশনটা আমাদের কারেক্ট। আর যেসব ক্ষেত্রে হচ্ছে নাল হাইপোথিসিস সত্যি কিন্তু আমরা সেটাকে হচ্ছে ফলস বলতেছি, সেটাকে বল হচ্ছে আপনার টাইপ 1 ইরর। অন ইরর। সো একটু আগে আমি আপনাকে যেটা দেখাইলাম যে আমাদের নাল হাইপোথিসিস যদি সত্যিও হয়, যেমন এই হাইপোথিসিসটা যদি সত্যিও হয়, দেন আমাদের এই 24 পাওয়ার প্রবাবিলিটি 2.3%, যেটা আমাদের মতে অনেক কম, যে আমাদের আলফা ভ্যালুর মতে হচ্ছে এটা অনেক কম, দ্যাটস ওয়াই আমরা এইচ নট বা নাল হাইপোথিসিসকে মিথ্যা বলতেছি বা আমরা রিজেক্ট করতেছি। বাট একটু হলেও তো চান্স আছে, তো এই 2.3% চান্স তো আছে যে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস সত্যিই ছিল, বাট আমরা ভুল করে এটাকে রিজেক্ট করে দিলাম। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে আপনার টাইপ 1 ইরর, যে নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি সত্যি, বাট সেটাকে হচ্ছে আমরা রিজেক্ট করে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, এই ইররের চান্স হচ্ছে আপনার আলফা, কারণ আপনি আলফার ভ্যালু যতটুকু সেট করবেন ততটুকু চান্স থেকে যাবে যে আপনার এইটুকুতে আপনার হয়তো না হাইপোথিসিস সত্যিই ছিল, বাট এর উপরে যদি আপনার স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি হয়, তাহলে আপনি আপনার হাইপোথিসিসকে রিজেক্ট করে দিচ্ছেন। তো
তো এইটুকু চান্স আমাদের থেকে যাচ্ছে যে আমরা আমাদের একটা টাইপ 1 ইরর হওয়ার। আর না হয় যদি অ্যাকচুয়ালি ফলস হয়, আপনার যদি কনক্লুশনও ফলস টানেন, তাহলে এটা তো আমাদের কারেক্টই হবে। সো এটা বাট নাল হাইপোথিসিস যদি অ্যাকচুয়ালি ফলস হয়, বাট আপনি সেটাকে ট্রু বা ওটাকে ট্রু বলে দিলেন, বা আপনি ওটাকে রিজেক্ট করতে পারলেন না, সো সেই ক্ষেত্রে সেটাকে বলতে হচ্ছে আপনার টাইপ 2 ইরর। সো সিগনিফিকেন্স টেস্টিং বা হাইপোথিসিস টেস্টিং এ আমাদের এই দুই টাইপের ইরর হতে পারে আমাদের। এর মধ্যে জাস্ট মনে রাখবেন যে আলফা হচ্ছে আমাদের টাইপ 1 ইরর হওয়ার প্রবাবিলিটি। সো আলফার মান যত আপনি কম নেবেন, তত হচ্ছে আপনার টাইপ 1 ইররের প্রবাবিলিটিটা কমতে থাকবে। আর সিগনিফিকেন্স টেস্টিং এ আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার। পাওয়ারকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে পাওয়ার হচ্ছে আপনার প্রবাবিলিটি অফ রিজেক্টিং নাল হাইপোথিসিস given that null hypothesis is false। মানে এটা যখন নাল হাইপোথিসিসটা বা আমাদের ক্লেমটা যখন ফলস হবে, তখন যদি আমরা আমাদের কনক্লুশনে এটাকে ফলস ধরতে পারি, দ্যাট মিনস হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা বেশি। তো এটাকে কিন্তু আমরা আবার ঘুরাই এভাবেও লিখতে পারি যে 1 মাইনাস probability of not rejecting null hypothesis given that null hypothesis is false। আপনার নাল হাইপোথিসিস যদি ফলস হয়, তাহলে দুইটা পসিবল সিচুয়েশন আছে, আইদার আপনি সেটাকে রিজেক্ট করবেন অর সেটাকে রিজেক্ট করতে পারবেন না। সো রিজেক্ট করার প্রবাবিলিটি যদি এটা হয়, তাহলে 1 থেকে রিজেক্ট করতে না পারার প্রবাবিলিটি বিয়োগ করলেই হচ্ছে আমরা পাওয়ারটা পেয়ে যাচ্ছি। মানে জাস্ট আমরা একটু আলাদা করে রাখলাম। আবার খেয়াল করেন যে এই যে প্রবাবিলিটি অফ নট রিজেক্টিং নাল হাইপোথিসিস when h not or null hypothesis is false, এটা আমাদের কি টাইপের ইরর? যে যখন হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা ফলস, বাট সেটাকে হচ্ছে আমরা ট্রু ধরে নিছি, মানে রিজেক্ট করতে পারিনি, অ্যাকসেপ্ট করে ফেলছি। সো এটাকে কিন্তু আমাদের টাইপ 2 ইরর বলতেছে। সো দ্যাট মিনস এটাকে আমরা টাইপ 2 ইরর বলতে পারি। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ভিতরের পার্টটুকু অ্যাকচুয়ালি হচ্ছে টাইপ 2 ইরর। আর 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 ইরর মানে হচ্ছে লিখি যে প্রবাবিলিটি of not making type 2 error। So টোটাল প্রবাবিলিটি থেকে আপনার টাইপ 2 ইরর হওয়ার প্রবাবিলিটি বিয়োগ করলে হচ্ছে টাইপ 2 ইরর না হওয়ার প্রবাবিলিটি পাচ্ছি আমরা কি ঘুরে ফিরে, সেটাই আমরা লিখছি আর কি। সো ইন সামারি আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বলতে আমরা সিম্পলি বুঝাচ্ছি যে প্রবাবিলিটি অফ নট মেকিং এনি টাইপ 2 ইরর। যেমন আমরা যদি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা অ্যাকচুয়ালি কি। সাপোজ আমাদের দুইটা হাইপোথিসিস আছে, একটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, এবং নাল হাইপোথিসিস এমন যে সাম মিন ইকুয়াল টু মিউ 1। জাস্ট আমি কোনো সংখ্যা দিচ্ছি না, যে স্পেসিফিক একটা অ্যাবস্ট্রাক্ট একটা ভ্যালু দিচ্ছি। কোন আমার হাইপোথিসিস নাল হাইপোথিসিস হচ্ছে এভারেজ ইকুয়াল টু মিউ 1। আর দ্যাট মিনস আমাদের অল্টারনেট হাইপোথিসিস আমরা দিতে পারি এরকম, জাস্ট অল্টারনেট কিছু একটা, যে মিউ নট ইকুয়াল টু মিউ 1। সো নেক্সট আমরা কি করব, যে একটা হচ্ছে এখান থেকে একটা ফার্স্ট অবভিয়াসলি আমরা একটা আলফা ভ্যালু সেট করব, সিগনিফিকেন্স লেভেল সেট করব। দেন হচ্ছে আমরা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে হচ্ছে আমরা স্যাম্পল এভারেজ ক্যালকুলেট করব। দেন হচ্ছে আমরা একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে দেখব যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করব যে আমাদের নাল হাইপোথিসিসটা যদি সত্যি হয়, দ্যাট মিনস আমাদের মিউ ইকুয়াল টু যদি অ্যাকচুয়ালি মিউ 1 হয়, তাহলে হচ্ছে এই যে আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক্সটা পাইলাম, এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স পাওয়ার প্রবাবিলিটিটা কত। সো দ্যাট মিনস আমরা নরমালি যেটা করি আমাদের সিগনিফিকেন্স টেস্টিং এ, যে এইটা এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স বা এর থেকে বেশি পাওয়ার প্রবাবিলিটি কত। যদি আমাদের এই প্রবাবিলিটিটা আমাদের আলফা থেকে কম হয়, তাহলে আমরা হচ্ছে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব, আর যদি আলফা থেকে বেশি হয়, তাহলে আমরা এটাকে বলবো যে ফেল টু রিজেক্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু অল্টারনেট হাইপোথিসিস দিয়েছি যে মিন নট ইকুয়াল টু মিউ 1। সো দ্যাট মিনস আমাদের অ্যাকচুয়াল মিন কিন্তু মিউ 1 এর উপরেও হতে পারে, নিচেও হতে পারে। সো দ্যাট মিনস আমাদের এর জন্য হচ্ছে আমাদের দুই দিকেই চেক করতে হবে। যদি আমাদের এক্স বার বা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স মিউ 1 থেকে, মানে এখানে এইটার ডান পাশে পড়ে অথবা এইটার বাম পাশে পড়ে, তাহলে আমরা বলবো যে প্রবাবিলিটি অনেক কম।
যদি আমাদের অল্টারনেট হাইপোথিসিস থাকতো হচ্ছে মিউ গ্রেটার দ্যান মিউ ওয়ান, তখন আমরা শুধু এই ডান দিকেই চেক করতাম, শুধু আমরা এইটুকুই চেক করতাম। বা যেহেতু আমরা এখন নট ইকুয়াল টু দিস, আমাদের দুই দিকেই চেক করতে হবে। নর্মালি যেটা হয় এটা যে আলফার মান যদি সাপোজ আপনি 0.05 ধরেন, তাহলে এই 0.05টা দুই ভাগে আমরা ভাগ করে ফেলি। তো এক ভাগ যায় হচ্ছে এই দিকে, দ্যাট মিনস এই পাশে পড়বে 0.025, আর আরেক ভাগ যাবে হচ্ছে এই দিকে, সো এই পাশে পড়বে হচ্ছে আপনার 0.025। সো এখন আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক্স যদি এইটার ডান দিকে অথবা এইটার বাম দিকে পড়ে, তাহলে আমরা বলবো যে এরকম স্যাম্পল স্ট্যাটিস্টিক পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। এই জিনিসটাকে আবার বলা হচ্ছে আপনার টু টেইল টেস্ট। যদি আপনার শুধু একদিকে চেক করেন ওটাকে বলে ওয়ান টেইল টেস্ট। এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো। এখন জাস্ট কনসিডার দ্যাট আমাদের এই নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি ফলস। জাস্ট কনসিডার করেন এটা যে নাল হাইপোথিসিস ইজ অ্যাকচুয়ালি ফলস। সামহাও আমরা জানি, কোনোভাবে হয়তো আমরা জানি নাল হাইপোথিসিস অ্যাকচুয়ালি ফলস অ্যান্ড মিউ ইজ ইকুয়াল টু মিউ টু, মানে অ্যাকচুয়াল মিন হচ্ছে মিউ টু, এটা অ্যাকচুয়ালি ফলস সাপোজ আমরা জানি। সো এবং এটা হচ্ছে অরিজিনাল ডিস্ট্রিবিউশন, সাপোজ ধরেন হচ্ছে এরকম একটা জায়গায়। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিয়ালিটি যে মিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি মিউ টু। দেখেন আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এক্স বার যদি এই এরিয়াটুকুতে পড়তো, এই ব্লু শেডেড এরিয়াটুকুতে পড়তো, তাহলে কি হতো? একটু চিন্তা করেন যে এইটুকুর মধ্যে যদি আমাদের এক্স বার পড়তো তাহলে কি হতো? সো আমরা তো নাল হাইপোথিসিস ধরছি যে মিউ ইকুয়াল টু হচ্ছে আপনার মিউ ওয়ান। সো এইটা ধরে হচ্ছে আমরা স্যাম্পল কালেক্ট করছি। স্যাম্পল কালেক্ট করে আমরা একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বের করে আমরা দেখতে চাচ্ছি যে এই এক্স বার স্যাম্পল পাওয়ার প্রবাবিলিটি কত। সেটা যদি আমাদের আলফার থেকে কম হয়, মানে এই গ্রিন রিজিয়নের বাম পাশে অথবা এই গ্রিন রিজিয়নের ডান পাশে, সরি বাম পাশে অথবা এই গ্রিন রিজিয়নের ডান পাশে পড়ে, তাহলে আমরা এটাকে নাল হাইপোথিসিস থেকে রিজেক্ট করে দিব। বাট আমাদের স্যাম্পল যদি এই ব্লু রিজিয়নের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারতেছি না। কারণ দেখেন এইখানে পড়লে আমাদের প্রবাবিলিটি কিন্তু এই আলফার থেকে কিন্তু বেশি। দুই দিক থেকে চিন্তা করেন, আলফার থেকে কিন্তু বেশি। সো দ্যাট মিনস এইটারও বাম দিকে পড়ে নাই, আবার এইটুকুরও ডান দিকে পড়ে নাই, যদি আমরা এই ব্লু রিজিয়নের মধ্যে স্যাম্পল স্ট্যাটিস্টিকটা পাইতাম। সো দ্যাট মিনস আমরা কিন্তু তখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতাম না। এই যে আমরা একটা নাল হাইপোথিসিস ধরছি, ওটা কিন্তু আমরা রিজেক্ট করতে পারতাম না। তখন কি হতো ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি তো জানি আমরা হচ্ছে নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি ফলস, রিয়েল লাইফে এটা ফলস, বাট আমরা স্যাম্পলটা পাইছি এইখান থেকে। তো এখান থেকে স্যাম্পল পাওয়া কিন্তু পসিবল। আমাদের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, সত্যিকারের ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা। তো এর মধ্যে থেকে আমরা স্যাম্পল পাইতেই পারি, স্বাভাবিক, কারণ এই ডিস্ট্রিবিউশনের মধ্যেই তো পড়ে এইটুকু অংশ। কিন্তু এর মধ্যে যদি পড়ে, তাহলে আমরা আমাদের এই নাল নাল হাইপোথিসিসটাকে হচ্ছে আমরা রিজেক্ট করতে পারতাম না। বাট তাহলে আলটিমেট ব্যাপারটা কি হতো? আলটিমেট ব্যাপারটা হতো যে আমাদের নাল হাইপোথিসিস অ্যাকচুয়ালি ফলস, বাট এটাকে আমরা রিজেক্ট করতেছি না। সো দ্যাট মিনস এটা হচ্ছে হবে আমাদের টাইপ 2 ইরর। এখানে যে আমাদের যেই সব ক্ষেত্রে হচ্ছে নাল হাইপোথিসিস ফলস, বাট আমরা ওইটাকে ট্রু ধরতেছি বা রিজেক্ট করতে পারতেছি না, সো দ্যাট মিনস ওই ক্ষেত্রে হবে আমাদের টাইপ 2 ইরর। সো দ্যাট মিনস এই ব্লু শেডেড রিজিয়নটা হচ্ছে আমাদের টাইপ 2 ইরর হওয়ার প্রবাবিলিটি। মানে এইটুকুর মধ্যে যদি আমাদের ডেটা পড়ে, তাহলে হচ্ছে এটা আমাদের টাইপ 2 ইরর হবে। তাহলে টাইপ 2 ইরর না হওয়ার প্রবাবিলিটি কত? দ্যাট মিনস আমাদের স্যাম্পল যদি এই পুরো এরিয়াটার মধ্যে পড়তো, তাহলে হচ্ছে আমাদের টাইপ 2 ইরর হইতো না। কারণ দেখেন এর মধ্যে যদি আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক্সটা আসতো, সেটা অবশ্যই আমাদের এই যে এই রিজিয়নটা আছে এটার ডান দিকে পড়তো, আর এটার ডান দিকে পড়া মানেই হচ্ছে আমরা না হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিতাম। সো তখন হচ্ছে আমাদের এই টাইপ 2 এরর হতো না। সো দ্যাট মিনস এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার। একটু আগে আমরা যেটা বললাম যে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ নট মেকিং টাইপ 2 এরর। সো এই ব্লু শেডেড রিজিয়নটা হচ্ছে আমাদের টাইপ 2 সরি টাইপ 2 ইরর হওয়ার প্রবাবিলিটি, আর এই পুরা হচ্ছে আপনার ইয়েলো যেটা আছে বা এই ডান পাশের এই পুরাটা হচ্ছে আপনার টাইপ 2 ইরর না হওয়ার প্রবাবিলিটি। সো এই এরিয়াটা যত বেশি হবে, তত হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বেশি হবে। এখন আপনি চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট, সো সেটা আমরা এই লেকচারে যাচ্ছি না। বাট আমরা শুধু এইটুকু দেখবো যে আমরা কি করলে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারি। সো স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের কি করতে হবে? এই ইয়েলো শেডেড রিজিয়নটা এরিয়া বাড়াইতে হবে, এই এরিয়াটা আমাদের বাড়াইতে হবে।
সো এখানে হচ্ছে আমাদের একটা ফার্স্ট যেটা উপায় থাকতে পারে এই এরিয়াটা বাড়ানোর, সেটা হচ্ছে আমরা যদি আলফার মান বাড়াই দিই। সো আমরা যদি ধরেন আলফার মান 0.05 নিচ্ছি, সো এখানে 0.025 দুই পাশে আসছে। সাপোজ আমরা আলফার মান হচ্ছে এখান থেকে চেঞ্জ করে 0.1 দিলাম। তো 0.1 যদি দিই সেটা দুই ভাগে ভাগ হবে, 0.5 এন্ড 0.5। তো সাপোজ তখন 0.5 হচ্ছে ধরেন এইখানে চলে আসলো। তখন আমরা জাস্ট চিন্তা করব যদি হচ্ছে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিকটা এই রিজিয়নের ডান পাশে আর এইদিকে হচ্ছে আপনার যদি এই রিজিয়নের বাম পাশে পড়ে, তাহলে হচ্ছে আমরা নাল হাইপোথিসিস থেকে রিজেক্ট করে দেবো। বাট মেইন কাজ যেটা হলো, দেখেন আমাদের এই যে ব্লু শেডেড রিজিয়নটা এটা কমে গেল আমাদের। সো দ্যাট মিনস আমাদের টাইপ 2 ইরর হওয়ার চান্সটা কমে গেল। সো দ্যাট মিনস আমাদের টাইপ 2 ইরর না হওয়ার চান্সটা বেড়ে গেল। দ্যাট মিনস আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা বেড়ে গেল। সো দ্যাট মিনস আমাদের একটা উপায় হতে পারে যে ইনক্রিজিং আলফা। ইনক্রিজিং আলফা হলে মানে আপনার আলফার মানটা যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে হচ্ছে আপনার টাইপ 2 ইরর হওয়ার প্রবাবিলিটি কমে যায়, না হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সো দ্যাট মিনস ইনক্রিজিং আলফা মিনস increased power. Statistical power. বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপনি যদি আলফার মান বৃদ্ধি করেন, যে আপনার ইনক্রিজিং আলফা অলসো মিনস, আলফা দিয়ে আমাদের কোন টাইপ অফ ইরর বুঝায়? আলফা দিয়ে হচ্ছে আমরা একটু আগে দেখলাম টাইপ 1 ইরর বুঝায়। সো আলফার মান যদি আপনি বাড়ান, টাইপ 1 ইরর হচ্ছে বেড়ে যাবে। সো এটা আবার আমাদের এতটা ইফেক্টিভ হবে না। ইনক্রিজড টাইপ 1 ইরর, যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বাড়াইতে চান, তাহলে হচ্ছে আবার আপনার টাইপ 1 ইরর হওয়ার চান্স বেড়ে যাবে। আরেকটা উপায় হতে পারে যে আপনার ইনক্রিজ স্যাম্পল সাইজ। তো দেখেন আমাদের যদি আমাদের স্যাম্পল সাইজ ইনক্রিজ করি, আপনাদের যদি মনে থাকে যে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ইররটা কি ছিল, সূত্রটা কি ছিল? স্ট্যান্ডার্ড সূত্র ছিল হচ্ছে আপনার পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এন, অর্থাৎ হচ্ছে আপনার স্যাম্পল সাইজ। সো আপনার এন এর মান যদি বেশি হয়, এনের মান যদি আপনার কম হয়, তাহলে আপনার স্যাম্পলটা একটু স্প্রেড আউট হয়, মানে নিচে যদি আপনার সংখ্যাটা ছোট হয়, তাহলে আপনার ভাগফলটা বড় হবে। দ্যাট মিনস আপনার স্প্রেডটা বড় হবে। এনের মান যদি আপনি অনেক বেশি নেন, মানে অনেক অনেক বেশি স্যাম্পল নেন, দ্যাট মিনস আপনার নিচে একটা বড় সংখ্যা যাবে। সো আপনার আলটিমেটলি ভাগফলটা ছোট হয়ে আসবে। তো তখন আপনার হচ্ছে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা অনেক ন্যারো হয়ে যাবে। তো আমাদের স্যাম্পল ডিস্ট্রিবিউশন মানে এই ক্ষেত্রে আমাদের যদি স্যাম্পল অনেক নিতাম, তাহলে দেখেন আমাদের ডিস্ট্রিবিউশনটা এরকম হতে পারতো যে আমাদের অ্যাকচুয়াল যেই মানে আমাদের নাল হাইপোথিসিস যেটা ছিল সেটার ডিস্ট্রিবিউশনটা এরকম, আর হয়তো আমাদের অ্যাকচুয়াল যেটা নাল হাইপোথিসিস মানে অ্যাকচুয়াল যে মিন ভ্যালু ছিল সেটা হয়তো আপনার এরকম অনেক ন্যারো হয়ে গেল। আর এইটুকু হচ্ছে আমাদের আলফা, মানে এইটুকু হচ্ছে আমাদের আলফা মেবি, মানে এইটুকু ডান পাশে গেলে হচ্ছে আমরা রিজেক্ট করবো নাল হাইপোথিসিসকে। আর দেখেন আমাদের ব্লু শেডেড রিজিয়নটাও অনেক কমে গেল, মানে টাইপ 2 ইরর হওয়ার প্রবাবিলিটি অনেক কমে গেল। সো দ্যাট মিনস টাইপ 2 ইরর না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের বেড়ে গেল। সো দ্যাট মিনস আমাদের পাওয়ারটাও বেড়ে গেল। সো এটা একটা অপশন হতে পারে আমাদের। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এই অপশনটা আমাদের কাছে হচ্ছে ফিজিবল, কারণ আমরা আলফার মান বাড়াইতে গেলে হচ্ছে টাইপ 1 ইরর বেশি হয়ে যাচ্ছে। সো এটা একটু ক্যাচ আছে একটা। বাট আমরা কিন্তু চাইলে স্যাম্পল সাইজ এনটাকে কিন্তু আমরা বাড়াইতে পারি, একটু কষ্ট করে স্যাম্পল বেশি নেই, এটা কিন্তু আমরা বাড়াইতে পারি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যদি আপনার ডেটাটা লেস ভ্যারিয়েবল হয়, মানে ইনহেরেন্টলি ন্যাচারালি যদি আপনার ডেটাটা লেস ভ্যারিয়েবল হয়, মানে আপনার অরিজিনালি যদি আপনার স্প্রেড কম থাকে, এটাও আপনার অনেকটা এই স্ট্যান্ডার্ড ইররের মতোই, মানে আপনার যদি ন্যাচারালি আপনার ডেটাটা স্প্রেড কম হয়, তাহলে হচ্ছে আপনার আপনার অটোমেটিক স্যাম্পল সাইজ না বাড়াইলেও অটোমেটিক এরকম একটা ডিস্ট্রিবিউশন পাবেন। আপনার অটোমেটিক হচ্ছে আপনার এই ওভার ব্লু শেডেড ওভারল্যাপটা কমে যাবে যদি এমনি যদি আপনার ভ্যারিয়েবিলিটি কম হয়। বাট দিস ইজ নট ইন আওয়ার হ্যান্ড, কারণ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশনের ডেটা কেমন আছে এটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি এরকম হয় যে আপনার ডেটা লেস ভ্যারিয়েবল, তাহলে হচ্ছে আপনার এই পাওয়ারটা এমনি বেশি হবে। আর ফাইনালি আরেকটা আছে হচ্ছে যদি আপনার হাইপোথিসাইজ মিন, যেমন আমরা একটু আগে যে মিউ ইকুয়াল টু মিউ ওয়ান ধরলাম,
far away from actual mean. দ্যাট মিনস আমরা এই যে এখানে র্যান্ডমলি একটা ক্লেম করলাম যে আমাদের মিউ ইকুয়াল টু মিউ ওয়ান, এই যে মিউ ওয়ান ভ্যালুটা আমরা নিচ্ছি, কারণ এটা ভুল ছিল, ঠিক আছে, আমাদের ক্লেমটা ভুল ছিল, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ছিল এইখানে। তো এই যে এদের মধ্যে ডিস্টেন্সটা, এটা যদি অনেক বেশি হয় তাইলেও কিন্তু দেখেন আপনার এই ব্লু কালারেরটা ডান দিকে সরে যাবে, রেড কালারটা বাম দিকে সরে যাবে। তো আমাদের এই ব্লু কালারের যে রিজিয়নটা টাইপ টু ইরোরের, এটা কিন্তু আপনার কমে যাচ্ছে। তো দ্যাট মিনস আপনার টাইপ টু ইরোর না হওয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এগেন এটাও কিন্তু আমাদের হাতে নাই, কারণ এটা সবসময় আমরা সেট করতে পারবো, কারণ আমরা তো পপুলেশন অ্যাকচুয়াল মিন কোনটা তো জানি না। সো জানলে না হয় আমরা হচ্ছে আমাদের ক্লেমটাকে দূরে নিয়ে সেট করতে পারতাম, এরকম কিছু হইতে পারতো, বাট যেহেতু আমরা এটা জানি না, সো এটাও আমাদের হাতে নেই। লেস ভ্যারিয়েবল কিনা এটাও আমাদের হাতে নেই, আমরা চাইলেই কোনো পপুলেশন বা রিয়েল লাইফের ডেটা লেস ভ্যারিয়েবল করতে পারি না। আলফার মান যদি আমরা বাড়াই দেন হচ্ছে আমাদের টাইপ ওয়ান ইরোরের পসিবিলিটি বেড়ে যাচ্ছে। সো অ্যাট লাস্ট হচ্ছে আমাদের এই স্যাম্পল সাইজ বাড়ানোটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বৃদ্ধি। এই ছিল হচ্ছে আমাদের সিগনিফিকেন্স টেস্টিং সম্পর্কে বা সিগনিফিকেন্স টেস্টিং এর আন্ডারলাইন থিওরি। সো নেক্সট লেকচার থেকে আমরা পপুলেশন মিন এবং প্রপোর্শনের বিভিন্ন হাইপোথিসিস টেস্টের উদাহরণ দেখব। সো সি ইউ দেন।